সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা এবং তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি কী হতে পারে সেগুলি কিন্তু আমাদের আলোচ্য বিষয় থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভবতী মায়েদের মৃগী রোগ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যে কোনো গর্ভবতী মায়ের মৃগী রোগ যদি থাকে সেক্ষেত্রে আসলে আপনারা কখন থেকে ট্রিটমেন্ট শুরু করেন? গর্ভাবস্থা তো একটা নারীর জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গর্বের সময়। মৃগী রোগীদের অনেকের ধারণা থাকে বা তাদের আত্মীয় স্বজন বা হাজব্যান্ডের ধারণা থাকে সে আসলে বাচ্চা নিতে পারবে কিনা। অনেকের ধারণা থাকে যে সে হয়তো বাচ্চা নিতে পারবে না। একটা কুসংস্কার আছে যে এর যদি বাচ্চা হয় সে বিকলাঙ্গ হবে, ঠোঁট কাটা, তালু কাটা, হার্টে ফুটা, বা অনেক সময় এই ধরনের কনসেপশনও থাকে যে ওর যদি বাচ্চা হয় সেই বাচ্চাও মৃগী রোগী হবে। কিন্তু আসল সত্য হচ্ছে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং চিকিৎসা সঠিকভাবে নিয়ে মৃগী রোগীরা খুব সফলতার সাথেই বাচ্চা নিতে পারে এবং সারা পৃথিবীতে এরা বাচ্চা নিচ্ছে। এবং মৃগী রোগীদের বাচ্চা নিতে কোনো ভয় বা কোনো দুশ্চিন্তা নেই, শুধু দরকার হচ্ছে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে মৃগী রোগীদেরকে কিছুটা সমাজ বহির্ভূত করেই কিন্তু রাখা হয়। এক্ষেত্রে আপনার আসলে মতামত কি? আসলে ওয়ার্ল্ডে যে গবেষণা হয়েছে বা যে ইতিহাস আমরা যদি দেখি, ওয়ার্ল্ডের বিখ্যাত অনেক মানুষজনের কিন্তু আলেকজান্ডার ডি গ্রেট থেকে নেপোলিয়ন থেকে ওয়ার্ল্ডের বিখ্যাত, বর্তমানেও আইনস্টাইন থেকে পৃথিবীর বিখ্যাত অনেক মানুষের কিন্তু মৃগী রোগ ছিল। মৃগী রোগ সঠিক চিকিৎসায় ভালো হয়, নিয়ন্ত্রণ তো হয়েই থাকে। এটা আমরা র্যান্ডমলি প্রতিদিন কত মৃগী রোগীকে নিয়ন্ত্রণ করছি। অনেকে মৃগী রোগের চিকিৎসায় একেবারে সুস্থ হয়ে যায়। মৃগী রোগ থেকে ভালো হবে না বা মৃগী রোগীরা সমাজ বহির্ভূত বা মৃগী রোগীদের সাথে মিশা যাবে না, বা অনেকে মনে করে মৃগী রোগ ছোঁয়াছে, এটা পুরোটাই কুসংস্কার। মৃগী রোগ চিকিৎসায় নিয়ন্ত্রণ তো হয়ই এবং মৃগী রোগ অনেক ক্ষেত্রে চিকিৎসায় একেবারে সম্পূর্ণ ভালোও হয়ে যায়। মৃগী রোগীদের বাচ্চা নিতে কোনো ভয়ের কিছু নেই, শুধু তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রেগনেন্ট হওয়ার আগেই তাকে এই ডিসিশন নিতে হবে সে বাচ্চা নিতে যাচ্ছে। আমাদের দেশে অনেক মহিলারা, মধ্যবিত্ত অথবা গরিবরা বাচ্চা নেওয়ার ব্যাপারে আমরা কিন্তু প্ল্যানিং করি না। আমরা মনে করি যে যখন হওয়ার হবে বা আল্লাহ যখন দিয়ে দিবে, কিন্তু মৃগী রোগীদের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। তাদের প্রেগন্যান্সি শুড বি প্ল্যান্ড, মানে তাদের প্রিকনসেপশনাল একটা প্ল্যান থাকতে হবে। তাদের বাচ্চা নেওয়ার অনেক আগেই তাদেরকে নিউরোলজি ডাক্তারদের সাথে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আমি মৃগী রোগী বা এপিলেপসি পেশেন্ট, আমি বাচ্চা নিতে চাচ্ছি, আমাকে কি কি পদক্ষেপের মাধ্যমে বাচ্চা নিলে আমি এবং আমার বাচ্চা দুজনই সুস্থ থাকবো। সেক্ষেত্রে বাচ্চা এবং তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বলতে হবে। কিন্তু অপরিকল্পিত বা ডাক্তারের সাথে কনসার্ন ছাড়া মৃগী রোগীর বাচ্চা নেওয়া যাবে না। মৃগী রোগীর যখন প্রেগন্যান্সিটা নেবেন তখন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে, সেটা একটু জানতে চাই। মৃগী রোগীর চিকিৎসাকে যদি আমরা বলতে চাই, মানে প্রেগন্যান্সি পিরিয়ডের ট্রিটমেন্টকে যদি আমরা বলতে চাই, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করতে হবে। আমাদের মূলত ভাগ থাকবে চারটা। ফার্স্ট ভাগ হচ্ছে প্রি কনসেপশন, মানে হচ্ছে সে বাচ্চা নেওয়ার আগেই সে এবং তার হাজব্যান্ডকে নিউরো মেডিসিন বা নিউরোলজি ডাক্তারদের কাছে যেতে হবে। কারণ আমি একটা বিষয় উদাহরণ দিলে আপনি বুঝবেন, একটা মহিলা বা তার স্বামী, এই মহিলা প্রেগনেন্ট এটা বুঝে কিন্তু প্রেগনেন্ট হওয়ার 1 মাসের পরে। আপনি প্রথম যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়, মাসিক বন্ধ হয়, তখন গিয়ে সে সন্দেহ করে, তারও 10-15 দিন পরে ইউরিন টেস্ট করলে সেটা পজিটিভ আসে। তাহলে একটা মা যখন জানলো যে সে প্রেগনেন্ট, তখন কিন্তু তার পেটের বাচ্চার বয়স 1 মাস 15 দিন। তাহলে সেক্ষেত্রে যদি সে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা না দেয়, তার বাচ্চার কিন্তু এর মধ্যেই বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমরা মৃগী রোগীদেরকে বলি যে আপনি বাচ্চা নেওয়ার আগেই ডাক্তারের কাছে আসেন। আসলে ডাক্তার কি করবে, কিছু ড্রাগ আছে যেগুলা খিঁচুনিও কমিয়ে রাখে এবং প্রেগনেন্সিতে বাচ্চারও কোনো ক্ষতি করে না। ডাক্তার তখন তার ড্রাগটাকে, ওষুধটাকে চেঞ্জ করে ওই সেফ ড্রাগে চলে যাবে। পাইরিডক্সিন নামক এক ধরনের ভিটামিন আছে, এটা যদি আপনি প্রেগনেন্সির অনেক আগে থেকে সেবন করা শুরু করেন, তাহলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
তাহলে এই দুটো চেঞ্জ কিন্তু ডাক্তার আপনাকে প্রেগনেন্ট হওয়ার আগেই করে দিতে পারে, এবং এটা প্রেগনেন্ট হওয়ার আগেই করতে হবে। সেকেন্ড অংশ হচ্ছে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন, এখন আপনি কী করবেন? এখন আপনাকে নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আপনার ব্লাডে ওই যে খিঁচুনি বন্ধের যে ওষুধ, এটা লেভেল করে করে সে দেখবে। আচ্ছা। আমার যে খিঁচুনি বন্ধ আছে ওষুধ খেয়ে, সেটা প্রেগনেন্সিতে কিন্তু ড্রাগের লেভেল লো হয়ে যেতে পারে, কারণ প্রেগনেন্সিতে কিন্তু আমি একা না, আমি সহ আরেকজন মানুষ সহ কিন্তু আমি আছি, এবং আমার নিউট্রিশন থেকে কিন্তু ওই পেটের বাচ্চার নিউট্রিশন চলতেছে থ্রু দ্য প্লাসেন্টা। সুতরাং আমি কিন্তু একা না, আমি কিন্তু এখন দুইজন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাডের লেভেল কমে যায়। অনেক সময় আমরা দেখি যে খিঁচুনি রুগী মনে করে আমার তো খিঁচুনি আল্লাহর রহমতে স্যারের ওষুধে ভালো আছে, আমি বাচ্চা নিয়ে নিই। বাচ্চা নিয়েও সে ডাক্তারের কাছে যায় না, মনে করে ভালোই আছে। হঠাৎ করে ইন্ট্রাক্টেবল খিঁচুনি হয়ে মার জীবনও নষ্ট হয়ে যায়, বাচ্চার জীবনও নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। ডাক্তার ব্লাডের লেভেল দেখে ওষুধের পরিমাণ বাড়াতেও পারে, ওষুধের পরিমাণ কমাতেও পারে। এটা গেল সেকেন্ড লেভেল। থার্ড লেভেল হচ্ছে ডেলিভারির সময়। ডেলিভারি তো তার নিউরো মেডিসিনের ডাক্তার করবে না, ডেলিভারি করবে গাইনোকোলজিস্ট। আমরা বলি যে এই গাইনোকোলজিস্ট এবং নিউরোলজিস্ট দুইজন মিলে একটা টিম গঠন করতে হবে, এবং টিমকে একজন আরেকজনের সহায়তায় এই বাচ্চার ডেলিভারি করতে হবে। এই বাচ্চার ডেলিভারির সময় কিন্তু খিঁচুনির ওষুধ বন্ধ করা যাবে না। অনেক সময় রিস্ক মনে করলে গাইনি ডাক্তার সেই খিঁচুনির ওষুধকে, মুখের ওষুধকে ইনজেকশনে পরিবর্তন করতে পারে। এছাড়া ডেলিভারির আগে এবং ডেলিভারির পরে ভিটামিন কে নামক একটা ভিটামিন মাকে এবং শিশুকে দিতে হবে। এরপরে যে স্টেপ, সেটা হচ্ছে ডেলিভারির পরের স্টেপ। ডেলিভারির পরে অনেক সময় মারা নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি তো মৃগী রোগী, আমি তো মৃগী রোগের ওষুধ খাই, আমি যদি বুকের দুধ খাওয়াই আমার বাচ্চার না ক্ষতি হয়ে যায়। বিভিন্ন শাশুড়ি আসে, কুসংস্কার এসে বলে ও বউ তুমি কিন্তু আমার বাচ্চাকে কোনো বুকের দুধ দিবে না। কিন্তু সত্য কথা হচ্ছে মা যতই খিঁচুনির ওষুধ খাক, বুকের দুধ দিয়ে খিঁচুনির ওষুধ যায় না, এবং মার উচিত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। এই বুকের দুধ বন্ধ করার কারণে বাচ্চা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। খিঁচুনি রোগী যদি খিঁচুনির ওষুধ খায়, বুকের দুধ দিলে কোনো ক্ষতি হবে না। এই পুরো চক্র ট্রিটমেন্টটা কিন্তু তাকে নিউরো মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এবং তার আত্মীয় স্বজন সবাই মিলে একটা টিম গঠন করে কিন্তু এই ট্রিটমেন্টটা করতে হবে। সেক্ষেত্রে একদম পূর্ণাঙ্গ সুস্থ একটি বাচ্চা আসবে এবং মাও একদম সুস্থ থাকবে। ডিউরিং প্রেগন্যান্সি কোন কোন ভিটামিনগুলো এই ক্ষেত্রে আসলে হেল্প করে থাকে? প্রেগন্যান্সিতে দেখা যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে ভিটামিন B6, এটার লেভেল যাদের হাই থাকে, সাধারণ হচ্ছে ব্লাডের নর্মাল লেভেল হচ্ছে হাই থাকলে তার বাচ্চার প্রতিবন্ধী হওয়ার হার অনেক কমে যায়। এই জন্য আমরা তো তাকে গ্রিন লিফি ভেজিটেবল মানে শাক সবজি, ফলমূল এগুলো বেশি খেতে বলবো, পানি বেশি খেতে বলবো, স্বাস্থ্যকর খাওয়া খেতে বলবো। আমরা তাকে পাইরিডক্সিন যে মুখের ট্যাবলেট, এটা দিনে 2 বেলা করে তাকে রেগুলার খেতে বলবো। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি যে কনসিভ হওয়ার মানে বাচ্চা হয়, প্রেগনেন্ট হয়নি, হওয়ার চিন্তা করছে, তখন থেকেই বলি যে আমরা খেতে থাকেন, কারণ এটার ব্লাডের লেভেল অ্যাবভ দ্য নর্মাল রাখলে দেখা যাচ্ছে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার হার অনেক কমে যায়। তাহলে এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে ভিটামিন কে নামক একটা ভিটামিন থাকে। এই ভিটামিন যদি বাচ্চা ডেলিভারির আগে মা খায়, তার মানে ডেলিভারির সময় মার যে ব্লিডিং টেন্ডেন্সি, নর্মাল ডেলিভারি হোক সিজার হোক, অনেক সময় দেখা যায় যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ মানে খিঁচুনির ওষুধ খায় বা মৃগী রোগীরা তাদের সার্জারির পর ব্লিডিং বন্ধ হতে চায় না, এবং এই ব্লিডিং বন্ধ করা নিয়ে অনেক সময় 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ ব্লাড লাগে। অনেক সময় মা মৃত্যুর কিন্তু একটা কারণ কিন্তু এই ব্লিডিং। এই ব্লিডিং আপনি কিন্তু খুব সহজে বন্ধ করে দিতে পারেন ডেলিভারির একটু আগে যদি তাকে ভিটামিন কে ইনজেকশন যদি দেওয়া হয়। অনেক সময় দেখা যায় এপিলেপসি পেশেন্টের মায়ের বাচ্চা ডেলিভারির পরে দেখা যায় যে বাচ্চার লিভারের অনেক বড় বড় রোগ হয়, জন্ডিস সারতে চায় না, সেটাও কিন্তু আপনি খুব সহজে প্রতিহত করতে পারেন ভিটামিন কে মুখে দেওয়ার মাধ্যমে। তাহলে এই ভিটামিন কে, ভিটামিন বি, এই ভিটামিনগুলো কিন্তু খুব ক্রুশাল রোল প্লে করে। এছাড়া আমরা ইন জেনারেল বলি যে কোনো ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সাধারণ প্রেগনেন্ট লেডিদের যা লাগে এপিলেপটিক পপুলেশনের মানে মৃগী রোগীদের আরেকটু বেশি করে দিতে হয়, তাতে মা এবং বাচ্চার স্বাস্থ্য আরো বেশি সুরক্ষিত হয়। মৃগী রোগ নিয়ে গর্ভবতী মায়েদের ট্রিটমেন্ট প্রোটোকলটা বাংলাদেশে আসলে কতটুকু সফলভাবে আমি বলবো বা সুব্যবস্থা আসলে রয়েছে? আমরা দেখছি আমরা যারা নিউরোলজিস্ট তারা তো এগুলা বলছি, গাইনোকোলজিস্ট ডাক্তাররাও এখন এগুলো সব জানে। আমি প্রেগনেন্ট অনেক রোগী আমরা পাই যে গাইনোকোলজিস্টরা বলে যে যাও তুমি নিউরো মেডিসিনের ডাক্তার দেখিয়ে আসো। তাহলে গাইনোকোলজিস্টরাও কিন্তু এখন এই বিষয়ে খুবই কনসার্ন। রেফারেল সিস্টেমটা আসলে ডেভেলপ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বললাম তো, এটা শুধু এই দুজন ডাক্তার মিলেও কিন্তু এটা ভালো করতে পারবে না, রোগীর অ্যাটেন্ডেন্ট লাগবে। এই ট্রিটমেন্টটা নিউরো মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এবং তার আত্মীয় স্বজন, রোগীর হাজবেন্ড, রোগীর শাশুড়ি, রোগীর মা এবং গাইনোকোলজিস্ট এবং নিউরোলজিস্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট সবাই মিলে টিম ওয়ার্ক করলেই একজন মৃগী রোগীর বাচ্চা সুস্থ এবং সফলভাবে হতে পারে।
আপনি যেমনটি বলছিলেন যে মৃগী রোগীদের যখন ডেলিভারি হয় বা ডিউরিং প্রেগনেন্সি তখন একটা টিম গঠন করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই টিমের মধ্যে নিউরোলজিস্ট থাকবে, গাইনোকোলজিস্ট থাকবে এবং সেই সাথে এনেস্থেসিওলজিস্টের কথা আপনি বলছিলেন এবং পাশাপাশি পরিবারের সদস্যদের থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চমৎকার বিষয়টিকে আসলে শহরাঞ্চলে হয়তো বা মেনটেন করা হয়, কিন্তু এই যে সেকেন্ডারি যে হসপিটালগুলো রয়েছে বা জেলা উপজেলা পর্যায়ে যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে কি আসলে এই প্রোটোকলগুলো মেনটেন করা হয় কিনা বা করার জন্য আমাদের কি কি করা উচিত যদি সেখানে সুব্যবস্থা না থাকে? করা হয় অনেক ক্ষেত্রে হয়তো হয় না। এটা আসলে জ্ঞানের অভাব, জ্ঞান এবং সাধারণ শিক্ষার অভাব। সকল কিছু কিন্তু আপনি ট্রিটমেন্ট দিয়ে করতে পারবেন না। পাবলিক হেলথ বলে বা জনস্বাস্থ্য বলতে কিন্তু একটা বিষয় আছে। আপনি কিন্তু ডায়রিয়া এবং আপনি কলেরা বা ডেঙ্গু এগুলো কিন্তু আপনি ট্রিটমেন্ট দিয়ে এটাকে প্রিভেন্ট করতে পারবেন না। এটা কিন্তু জনগণের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে হয় সরকার এবং স্বাস্থ্যকর্মী সবাইকে জনগণকে সচেতন করতে হবে, ডাক্তারদেরকে সচেতন করতে হবে। আমরা জানি যে বাংলাদেশের প্রচুর ডেলিভারি কিন্তু ডাক্তারের কাছে হয় না, স্বাস্থ্যকর্মীরা করে। তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে। সকল মানুষের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ডেলিভারি করার মতো অ্যাক্সেসও নেই, প্রয়োজনীয় অর্থও নেই। তাহলে সবাইকে যদি আমরা সচেতন করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্ষেত্রে ভালো একটা ফল পাবো। সবাই জানবে যে এই ভিটামিন B6 আমাকে দিতে হবে, ওষুধের পরিবর্তন করতে হবে। তুমি মৃগী রোগী, তোমাকে বাচ্চা নেওয়ার আগেই তুমি ডাক্তারের সাথে কথা বলো। তাহলে সচেতনতা এবং বারবার জনগণকে জানানো, স্বাস্থ্যকর্মীদেরকে জানানো, সেটার জন্য আমরা বিভিন্ন ক্যাম্পেইন করতে পারি। টিভিতে এই যে আমরা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামের মাধ্যমে জানাতে পারি, পেপারে, পত্রিকায়, লিফলেট এগুলোর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা সুস্থ জনগোষ্ঠী তৈরি করতে পারবো বলে আমি মনে করি। এই ধরনের প্রশিক্ষণ দেওয়া আসলে বাংলাদেশে এই প্রচলনটা আছে কিনা? আসলে এই প্রচলন কিছুটা হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে মৃগী রোগীদের প্রেগনেন্সি নিয়ে বা ম্যাটারনাল হেলথ নিয়ে অনেকগুলা টিমওয়ার্ক, অনেকগুলা প্রোগ্রাম হয়েছে, সামনেও হয়তো হবে। কিন্তু এটা এক্সটেন্সিভলি সবাইকে বোঝানো, জানানো, যেহেতু আমাদের এই অঞ্চলটা হাজার বছরের কুসংস্কার আমাদের মাথার উপর বসে আছে, সেই কুসংস্কারের যে বোঝা এটাকে দূর করা কিন্তু এত সহজ না। বারবার বলতে হবে, বিভিন্ন ক্ষেত্রে বলতে হবে। ডাক্তারদেরকে বলে কিছু বেনিফিট হবে, স্বাস্থ্যকর্মীকে বলে কিছু বেনিফিট হবে, ইভেন আপনার উপসহকারী কমিশনার, মেডিকেল অফিসার বা যারা ফার্মাসিস্ট, সবাইকে শিক্ষিত করার মাধ্যমে দিয়ে কিন্তু একটা উপকার আসবে। আমরা প্রত্যাশা করতেই পারি যে ওদের ভবিষ্যতে এটা খুব দ্রুতই আমাদের এই কুসংস্কারগুলো চলে যাবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি তো থাকা সম্ভব না। আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে। যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না। আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম। এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে, যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য, রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই, যেটি আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি। আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি, কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকি না, যেটি সবচাইতে জরুরি। আপনি কষ্ট করে খেলেন, অরেঞ্জ করলেন, আপনি সব কিছুই করলেন, কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই। অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম, আমরা ডিম খাচ্ছি, কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন, এই যে আপনি একটা চা খেলেন, আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন, এত এক্সপেন্সিভ, হয়তো ডিম খেলেন, কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ব হলো না, তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না। তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো? আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেইনটা আপনি নিয়েছেন সেটি আপনাকে বাধা দিয়ে দিয়েছে। সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন, অ্যাটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না রাখাটা সবচেয়ে হেলদি। তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা গ্যাপ রাখাটা ভালো। যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্পশন চান তাহলে খাবার তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো। তাতে হবে কি, আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ব হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন। খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায়? আর
আমরা জানি আয়রন কন্টেনিং খাবারের ভিতরে গরুর মাংস, কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি, কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গাঢ় সবুজ শাক, স্পেশালি কচু শাক, এখন শাকও খুব এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায়। যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক, এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করতে পারি। এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন, একটু রান্না করেও করতে পারেন, একটু ঝোল করে করতে পারেন, কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু, ভিটামিন সির জন্য। এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা দুবার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ, এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী। এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন, রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে। এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট খাবারগুলো রাখবেন, বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন। যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ খাবারগুলো খাচ্ছি, একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারেন, যেরকম আনারের জুস খেতে পারেন, একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন, এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে, কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেটেড হয়ে যাই, এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি। তো শরীরের জন্য আপনি যদি একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন, প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশন সেটি কিন্তু আপনার অসুবিধায় আর পড়তে হবে না। আমরা গর্ভবতী মায়েদের মৃগী রোগ নিয়ে অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পেরেছি। একটু জানতে চাইবো যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে তো অনেক ধরনের টেস্ট করা হয়, মৃগী রোগের ক্ষেত্রে কোন ধরনের টেস্ট আপনারা করতে দিয়ে থাকেন? আসলে গর্ভাবস্থায় মৃগী রোগীদের কয়েকটা পরীক্ষা করতে হবে। এক নম্বর পরীক্ষা হচ্ছে যে সে যে ওষুধ খাচ্ছে এই ওষুধের ব্লাডের লেভেলটা ঠিক আছে কিনা, সেই জন্য ব্লাডে ওই খিচুনির রোগের ওষুধের লেভেলটা আমাদেরকে দেখতে হবে। লেভেল কম হলে ওষুধ বাড়িয়ে দিতে হবে, লেভেল বেশি থাকলে ওষুধ কমিয়ে দিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে আমরা ওষুধের পরিবর্তন করলাম বা ভিটামিন দিলাম, এতে তার গর্ভাবস্থা বা তার পেটের বাচ্চা ভালো আছে কিনা, কোনো বিকলাঙ্গ কিনা, এই জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হয়। এটাকে বলা হয় অ্যানোমালি স্ক্যান। এটা 24 থেকে 28 সপ্তাহ গর্ভবতী মাদের এক বিশেষ ধরনের আলট্রাসোনোগ্রাম করা হয়। অনেক সময় ব্লাডের কিছু আলফা পিটোপ্রোটিন সহ কিছু টেস্ট করা হয়। এগুলো থেকে গাইনোকোলজিস্ট অথবা ডাক্তাররা বুঝতে পারে যে তার পেটের যে বাচ্চাটা বা তার গর্ভাবস্থায় যে বাচ্চাটা আছে তার কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা আছে কিনা। তখন কিন্তু সেটা মাদেরকে জানাতে হয় এবং পরবর্তী ব্যবস্থা বাবা এবং মার কনসার্ন নিয়ে তারপর করতে হয়। এই দুই ধরনের পরীক্ষাই আমরা করে থাকি। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ফিস্টুলা হওয়ার পিছনে, মলদ্বারের কাছে ফিস্টুলা হওয়ার পিছনে দুইটি কারণ আমরা এখন পর্যন্ত জানি। তার একটি হচ্ছে মলদ্বারের পাশে যদি ফোড়া হয়। আমরা জানি যে মলদ্বারের আশেপাশে অসংখ্য গ্ল্যান্ড আছে, ছোট ছোট এই গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। সেই রসটা নিঃসরণ যদি কোনো কারণে ব্যাহত হয় তখন মলদ্বারের পাশে একটা ফোড়া তৈরি হয় এবং এই ফোড়ার থেকে ফিস্টুলা হতে পারে। অন্যদিকে যদি মলদ্বার চিড়ে যায়, অর্থাৎ আমরা জানি যে অ্যানাল ফিশার হলে সেই ফিশারের ওখানে যখন ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশন থেকেও মলদ্বারের পাশে বা মলদ্বারের কাছে পুজ জমা হতে পারে, সেটা থেকেও ফিস্টুলা হতে পারে। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।